সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নূর আলম, প্রভাষক, ইংরেজি বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে গত ক্লাসে আমি প্রাথমিক আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আশা করি তোমরা নিশ্চয়ই প্রাথমিক ধারণাটি পেয়েছো। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব প্রিপোজিশন অফ প্লেস সম্পর্কে। তার মানে হচ্ছে স্থান নির্দেশ করতে যে সমস্ত প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো শুরুতেই থাকছে ইউজেস অফ অ্যাট অ্যান্ড ইন। তার মানে হচ্ছে ইন এবং অ্যাটের ব্যবহার। এটা নিয়ে প্রায় তোমরা কনফিউজড হয়ে যাও, এজন্য শুরুতেই এটা রেখেছি। তো অ্যাট আসলে কোথায় বসে? অ্যাট হচ্ছে কোনো এক্স্যাক্ট প্লেস, পয়েন্ট অর স্মলার প্লেস। তার মানে হচ্ছে অ্যাট হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান অথবা অপেক্ষাকৃত ছোট স্থানের আগে আসলে অ্যাট ইউজ করতে হবে। এবং ইন বিগার প্লেস, টাউন, সিটি। তার মানে হচ্ছে ইন বড় কোনো স্থান, কোনো শহরের নাম অথবা কোনো দেশের নাম, এ সমস্ত বোঝালে তার আগে আমরা ইন ব্যবহার করব। তার মানে হচ্ছে অ্যাট এবং ইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাট হচ্ছে কোনো এক্স্যাক্ট লোকেশনের ব্যবহার করা হবে বা অপেক্ষাকৃত ছোট জায়গায় ব্যবহার করা হবে, এবং ইন হচ্ছে ওই ছোট জায়গাটির বা অপেক্ষাকৃত বড় জায়গাতে বা কোনো শহরের নামের আগে অথবা কোনো দেশের নামের আগে আমরা ইন ব্যবহার করব। তো নিচে আমি দুটি উদাহরণ লিখেছি, দেখো। এক্সাম্পলগুলোর মধ্যে প্রথম যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হি লিভস ড্যাশ গৌর নদী ড্যাশ বরিশাল। সে বাস করে বরিশালের গৌর নদীতে। এখানে দুইটা জায়গার নাম দেয়া আছে, একটা জায়গা হচ্ছে গৌর নদী আর একটা জায়গা হচ্ছে বরিশাল। তাহলে হচ্ছে তোমরা নিজেরাই চিন্তা করো যে কোনটা আসলে অপেক্ষাকৃত বড় জায়গা এবং কোনটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট জায়গা। এটা সহজেই বোঝা যাচ্ছে যে বরিশাল হচ্ছে একটা জেলার নাম এবং গৌর নদী হচ্ছে একটা উপজেলার নাম। তার মানে গৌর নদী অপেক্ষাকৃত বরিশালের সাথে যদি আমি তুলনা করি তাহলে গৌর নদীটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট স্থান। অতএব গৌর নদীর আগে আমাদেরকে অ্যাট ইউজ করতে হবে। এবং বরিশাল গৌর নদীর চেয়ে বড় স্থান বা একটা জেলার নাম, তো তার মানে বরিশালের আগে আমাদেরকে ইন ইউজ করতে হবে। তাহলে প্রথম এক্সাম্পলে কি হলো? হি লিভস অ্যাট গৌর নদী ইন বরিশাল। তার মানে প্রথমটা গৌর নদীর আগে অ্যাট এবং বরিশালের আগে ইন, এটা হচ্ছে আনসার। এরপর আমি 2 নম্বর উদাহরণে চলে যাই। আই লিভ ড্যাশ কলেজ রোড ড্যাশ মধুখালী। তার মানে কলেজ রোড বলতে এখানে আসলে একটা এক্স্যাক্ট পয়েন্ট, বা নির্দিষ্ট একটা লোকেশন বোঝাচ্ছে, আর মধুখালী বলতে একটা উপজেলা বোঝাচ্ছে। তো এখানে আমরা আবারও দুইটি স্থান পাচ্ছি, তবে অপেক্ষাকৃত কলেজ রোডটা হচ্ছে মধুখালীতে অবস্থিত একটি এক্স্যাক্ট লোকেশন। তো এই কারণে এটার আগে আমাদেরকে অ্যাড দিতে হবে, এবং মধুখালী হচ্ছে কলেজ রোডের চেয়ে অপেক্ষাকৃত বড় জায়গা, এই কারণে এখানে আমরা ইন ইউজ করব। তারপরেরটাতে আমরা চলে আসি ইউজেস অফ অন, ওভার অ্যান্ড অ্যাবাভ। অন, ওভার এবং অ্যাবাভ এই তিনটার মানেই হচ্ছে ওপরে। তো এই তিনটা আসলে প্রায় আমাদেরকে কনফিউজ করে দেয় যে কেমন উপরে হলে আসলে আমরা অন ইউজ করব, বা কেমন উপরের ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব, বা কেমন উপরের ক্ষেত্রে আমরা অ্যাবাভ ইউজ করব। তো সেক্ষেত্রে শুরুতেই আসে ওয়ানের ব্যাপারে। অন আসলে কোথায় আমরা ব্যবহার করব? অনের অনেকগুলো ব্যবহার রয়েছে, এর মধ্যে একটি ব্যবহার হচ্ছে উপরে। প্রথমে আমরা উপরের ব্যবহারটা নিয়ে আলোচনা করব। টাচিং দ্য আপার সারফেস। তার মানে হচ্ছে অন বলতে এমন কোনো উপরে বোঝাবে যেখানে কোনো একটা তলের উপরে অন্য একটা জিনিস অবস্থিত, এবং এমনভাবে অবস্থিত বা অবস্থান করছে যেন ওই জিনিসটি ওই তলকে স্পর্শ করে আছে। এটা হচ্ছে অনের প্রথম ব্যবহার। এবং দ্বিতীয় ব্যবহার হচ্ছে মেশিনের আগে অন ব্যবহার করতে হবে, কোনো বডি পার্টসের আগে অন ব্যবহৃত হয়, কোনো স্টেট বা অবস্থার আগে অন ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দিলে, এক্সাম্পলে গেলে তোমরা আসলে একটু সহজেই বুঝতে পারবে। প্রথম যে এক্সাম্পলটা, কিপ দ্য বুক ড্যাশ দ্য টেবিল। তো তার মানে হচ্ছে টেবিলের উপরে বইটি রাখো। তো এটা আসলে কেমন উপরে বোঝাচ্ছে? তোমাকে যখন টেবিলের উপরে বইটি রাখতে বলা হবে, তুমি নিশ্চয়ই টেবিলের চেয়ে 2 ইঞ্চি উপরে বা টেবিলের চেয়ে 5 ইঞ্চি উপরে বইটি রাখতে পারবে না। বইটি যদি তুমি টেবিলের উপরে রাখো তাহলে বইটি টেবিলটি স্পর্শ করে থাকবে।
কাজেই হচ্ছে অন হচ্ছে এই ধরনের জায়গাতে ব্যবহার করা হয় যেখানে কোনো তলের উপরে নির্দিষ্ট কোনো জিনিস স্পর্শ করে থাকে, উপরে থাকবে এবং স্পর্শ করে থাকবে। তার মানে কিপ দ্য বুক অন দ্য টেবিল, তার মানে টেবিলের উপরে বইটি রাখো। এখানে আনসার হচ্ছে অন। আমরা পরের উদাহরণে চলে যাই। উই আর ওয়াচিং বিপিএল ড্যাশ টেলিভিশন। তোমরা বিপিএল কি জানো? হ্যাঁ, বাংলাদেশের একটা ক্রিকেট লিগ। তাহলে উই আর ওয়াচিং বিপিএল, হ্যাঁ আমরা বিপিএল দেখছি ড্যাশ টেলিভিশন। কোথায় দেখছি? টেলিভিশনে। তার মানে টেলিভিশন কিসের নাম? টেলিভিশন হচ্ছে একটা মেশিনের নাম। তো টেলিভিশন যেহেতু একটা মেশিনের নাম, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে মেশিনের নামের আগে কি হয়? অন হয়। তাহলে কি হবে? উই আর ওয়াচিং বিপিএল অন টেলিভিশন। এরপরের উদাহরণে আমরা চলে যাচ্ছি। ডক্টর চেকড মাই ফেভার ড্যাশ দ্য ফোরহেড। ডক্টর আমার জ্বর পরীক্ষা করলেন কোথায়? কিসে স্পর্শ করে? আমার কপাল স্পর্শ করে। তার মানে এখানে কি হবে? এখানে দ্য ফরহেড হচ্ছে শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ। তো শরীরের কোনো নির্দিষ্ট বডি পার্টস যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অন ইউজ করব। তাহলে কি হচ্ছে? ডক্টর চেকড মাই ফেভার অন দ্য ফরহেড। তাহলে পরের উদাহরণে আমরা চলে যাই। শি ইজ ড্যাশ বেড রেস্ট ডিউ টু হার ইলনেস। তার অসুস্থতার কারণে সে বেড রেস্টে আছে। হ্যাঁ, তো হচ্ছে এখানে বেড রেস্টটা আসলে কি? অসুস্থতার কারণে তার এমন অবস্থা হয়ে গিয়েছে যে সে এখন ডক্টর তাকে বেড রেস্টে থাকতে বলেছে। তার মানে হচ্ছে তার অবস্থাটা হচ্ছে এখন বেড রেস্টের। তার মানে বেড রেস্ট বলতে হচ্ছে তার বর্তমান অবস্থাটাকে বোঝাচ্ছে বা স্টেটকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই কারণে আমরা কোনো অবস্থা, কারো বা কোনো কিছুর অবস্থা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটার আগে আমরা অন ইউজ করব। তাহলে আনসার হবে শি ইজ অন বেড রেস্ট ডিউ টু হার ইলনেস। তাহলে এবারে হচ্ছে আমরা ওভারের ব্যবহারে চলে যাচ্ছি। ওভারের ব্যবহারটা কি? ওভারের অনেকগুলি ব্যবহার আছে। এর মধ্যে প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে উপরে। তাহলে আরও কয়েকটি ব্যবহার আছে, আমরা সবগুলো একটু পড়ি। টপ অফ দ্য সারফেস উইদাউট টাচিং বাট কাভারিং দ্য সারফেস। হ্যাঁ, তার মানে হচ্ছে ওভার বলতে কোনো কিছুর উপরে বোঝাবে কিন্তু সেটাকে স্পর্শ করে থাকবে না। অন যেমন স্পর্শ করেছিল, ওভারটা স্পর্শ করে থাকবে না। বাট কাভারিং দ্য সারফেস, কিন্তু মোটামুটি সারফেসকে সে হচ্ছে একটু কাভার করে রাখবে, ঘিরে রাখবে। এটা হচ্ছে ওভারের উপরের যে ব্যবহার সেটি। এছাড়াও আছে নাম্বার, এইজ অথবা অ্যামাউন্ট বোঝাতেও আমরা ওভার ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই। আ বার্ড ফ্লু ড্যাশ মাই হেড। হ্যাঁ, তার মানে একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তো একটা পাখি যেহেতু আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, আর আগের উদাহরণে আমরা জেনেছিলাম যে টেবিলের উপরে বইটি রাখো। তো টেবিলের উপরে বইয়ের যে অবস্থান এবং হচ্ছে আমার মাথার উপরে পাখিটি যে চলে গেল, হ্যাঁ, তো এই দুইয়ের অবস্থান নিশ্চয়ই এক না। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে বইয়ের সাথে টেবিলের সম্পর্কটা ছিল, বইটা হচ্ছে টেবিলকে স্পর্শ করেছিল, কিন্তু আমার মাথার উপর দিয়ে যখন পাখিটি উড়ে গেল তখন নিশ্চয়ই আমার মাথা স্পর্শ করে পাখিটি উড়ে যায়নি। হ্যাঁ, কিন্তু যখন উড়ে গিয়েছে তখন হচ্ছে আমার মাথাটাকে মোটামুটি কাভার করে তারপরে গিয়েছে। হ্যাঁ, কাজে কি হচ্ছে এখানে? আনসার আ বার্ড ফ্লু ওভার মাই হেড। হ্যাঁ, তার মানে একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আরও একটা উদাহরণে চলে যাচ্ছি। দেখো, ড্যাশ 1000 পিপল কেম টু আওয়ার ওয়েডিং ইনভিটেশন। তার মানে 1000-এরও বেশি লোক, 1000-এরও বেশি লোক আমাদের বিবাহের নিমন্ত্রণে এসেছিলেন। তো এখানে হচ্ছে আসলে 1000-এরও বেশি বোঝাতে এখানে আমরা ওভার ইউজ করবো। তার মানে কোনো নাম্বার, হ্যাঁ, কোনো সংখ্যা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে নাম্বারের আগে আমরা ওভার ইউজ করব। তারপরে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি। মাই ফাদার ইজ নট ড্যাশ 60 ইয়ার্স। হ্যাঁ, আমার বাবা বয়সটা আসলে কেমন? 60 বছরের বেশি নয়। হ্যাঁ, এরকম একটি ব্যবহার আমরা আসলে এরকম একটি অর্থ আমরা গেস করতে পারছি। হ্যাঁ, মাই ফাদার ইজ নট ওভার 60 ইয়ার্স। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার বাবার বয়স 60-এর বেশি নয়। তো এই হচ্ছে ওভারের ব্যবহার। এবারে আমরা একটু অ্যাবাবের ব্যবহারটা দেখি। অ্যাবাভ কি করে? অ্যাবাভ বলতেও আসলে উপরে বোঝায়, তবে এটা অন বা ওভার
এই দুইটার উপরে থেকে একটু আলাদা, হ্যাঁ। তো এটা আসলে অ্যাবাভ উপরে ছাড়াও অন্যান্যগুলোর মতোই অন বা ওভারের মতো আরও কয়েকটি জায়গায় এটা ব্যবহার করা হয়। তো সেগুলো কি, প্রথমটি হচ্ছে বি ওয়ান টাচ, তার মানে এটা উপরে বোঝাবে কিন্তু স্পর্শের বাইরে, উপরে বোঝাবে কিন্তু স্পর্শের বাইরে, হ্যাঁ। দ্বিতীয় যে ব্যবহার সেটি হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, তাপমাত্রার ক্ষেত্রে আমরা আসলে ওভার ব্যবহার করে থাকি। আর হচ্ছে ইনট্যাঞ্জিবল লাইন, ইনট্যাঞ্জিবল লাইন, হ্যাঁ, তার মানে অদৃশ্য কোনো লাইনের উপরে বা রেখার উপরে বোঝাতে আসলে আমরা অ্যাবাব ব্যবহার করে থাকবো। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পলের মধ্যে দিয়ে যাই। তাহলে প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, হ্যাঁ, আকাশ আমাদের মাথার উপরে। হুম, তো এই আকাশকে কি আসলে আমরা চাইলে স্পর্শ করতে পারি? অবশ্যই পারি না। তো তার মানে হচ্ছে বিয়ন্ড টাচ, উপরে বোঝাবে এবং স্পর্শের বাইরে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ইউজ করব। এবারে আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। টুডে দ্য টেম্পারেচার অফ ফরিদপুর ইজ ড্যাশ 40°C। তো তার মানে এখানে তাপমাত্রা বোঝাচ্ছে, হ্যাঁ। টুডে দ্য টেম্পারেচার অফ ফরিদপুর ইজ ড্যাশ 40°C, তার মানে আজকে ফরিদপুরের তাপমাত্রা হচ্ছে 40°C বেশি। তো এই বেশি বোঝাতে আসলে আমরা বেশি বা উপরে, হ্যাঁ, 40°C ওপরে, তো এই উপরে বোঝাতে আমরা আসলে কি ব্যবহার করব? অ্যাবাব ব্যবহার করব। তার মানে তাপমাত্রার ক্ষেত্রে আসলে অন বা ওভার না ইউজ করে আমাদেরকে অ্যাবাব ইউজ করতে হবে। তারপরের উদাহরণটিতে চলে আসি। মিস্টার রাজু ইজ ড্যাশ অল ইন হিজ ফ্যামিলি। মিস্টার রাজু হচ্ছে তার পরিবারের, যদি অর্থটা গেজ করি তাহলে এমন হয় যে মিস্টার রাজুই তার পরিবারের মধ্যে সর্বেসর্বা, সর্বেসর্বা বা প্রধান ব্যক্তি, হ্যাঁ। তো এই প্রধান বা সবার উপরে তার অবস্থান, হ্যাঁ। তো এই উপরে নিশ্চয়ই টেবিলের উপরে বা মাথার উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার মতো নয়। এটা একটা অদৃশ্য উপরে বোঝাচ্ছে, বিয়ন্ড টাচ। তো তার মানে এখানে আমাদেরকে অ্যাবাব ইউজ করতে হবে। তাহলে মিস্টার রাজু ইজ অ্যাবাব অল ইন হিজ ফ্যামিলি, তার মানে মিস্টার রাজু হচ্ছে তার পরিবারের সবার উপরে বা প্রধান ব্যক্তি। তো তারপরের উদাহরণটিতে চলে যায়। আয়েশা বেগম ওয়াজ এ পোর ওয়ামেন। আয়েশা বেগম ছিলেন একজন গরিব মহিলা, বাট নাও শি লিভস ড্যাশ দ্য পভার্টি লাইন, কিন্তু বর্তমানে তিনি দারিদ্র সীমানার কোথায় বসবাস করেন? যেহেতু প্রথম সেন্টেন্সে বলছে যে তিনি এক সময় বা আগে দরিদ্র মহিলা ছিলেন, কিন্তু কিন্তু যেহেতু বলেছে তার মানে আমাদেরকে একটা অপোজিট অর্থ খুঁজে নিতে হবে। কিন্তু বর্তমানে তার অবস্থাটা আসলে সচ্ছল। বর্তমানে তিনি তাহলে পভার্টি লাইনের উপরে বসবাস করেন না নিচে বসবাস করেন? আগে গরিব ছিলেন কিন্তু বলার কারণে আসলে আমরা বুঝতে পারছি যে এখানে অর্থটা এমন হবে যে তিনি আসলে দারিদ্র সীমানার উপরে বসবাস করছেন। তাহলে কি হবে? এই দারিদ্র সীমানার উপরে বা কোনো অদৃশ্য লাইনের উপরে, রেখার উপরে যদি বোঝায় তাহলে আমাদেরকে অ্যাবাব ইউজ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? বাট নাও শি লিভস অ্যাবাব দ্য পভার্টি লাইন, কিন্তু বর্তমানে তিনি দারিদ্র সীমানার উপরে বসবাস করেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই প্রিপোজিশন অফ প্লেস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ছিল। সামনের ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আরও কিছু নিয়ম আমরা জেনে নিব। প্রিপোজিশন যেহেতু একটা ভাস্ট জিনিস, তোমাদের প্রায় কনফিউজ করে দেয়, প্রচুর ভুল হয়, হ্যাঁ। তো এই জিনিসটাকে আমরা একটু ধীরে ধীরে, হ্যাঁ, ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে একটু মজা করে শিখব। আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো, প্রিপোজিশনের ব্যবহারগুলো আস্তে আস্তে গেঁথে যাবে এবং তোমরা একটা সময় প্রিপোজিশনে দক্ষ হয়ে যাবে। থ্যাংক ইউ অল।